কখনো এমনটা হয়েছে যাকে একদিন খুব বেশি অপমান করেছিলেন তাকেই ভালোবেসেছেন? আমার সাথে ঠিক তেমনটাই হয়েছিল। অবশ্যই এটাকে অপমান বলা চলে না। আম্মুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বলেছিলাম, ভাইয়া বিদেশি সাদা বাদর বন্ধুটাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। কারণ যাকে চিনি না জানি না, কয়েকদিন হলো দেখা হয়েছে, ছেলেটা কেমন কেমন তার চরিত্র সেটা নিয়ে কোনো ধারণা ছিল না। শুধু জানতাম ও ভাইয়ার বন্ধু, আর এতেই পরিবারের সবাই ধরে নিল ছেলেটা ভালো। তাতেই হয়তো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। ভাইয়ার বন্ধু বলে তাকে ভাইয়া চেনে, কিন্তু আমি তো চিনি না, তাই তাকে ওই মুহূর্তে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তুষির এমন ভাবার কারণটা ছিল যে ছেলেটার সাথে ওর বিয়ে ঠিক করেছিল আব্বু আম্মু, অর্থাৎ ওর ভাইয়ের বন্ধু। তার জন্ম বাহিরে, অবশ্য সে বাঙালি পরিবারের সন্তান। তবে তুষি জানতে পেরেছিল ছেলেটার আব্বু আম্মু একসাথে থাকে না, জন্মের পরেই আলাদা হয়ে গিয়েছিল। তুষির ধারণা বাইরে থাকা সব ছেলেমেয়েগুলোই বাজে, তাদের চরিত্র ঠিক নেই। মেয়েদের সাথে ফ্ল্যাট করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা, বেড শেয়ার করা, এটা তাদের নিত্যদিনের রুটিন। কিন্তু তুষির ভাইয়া গত 4টা বছর যে ছেলেটার সাথে থেকেছে, তার স্বভাব চরিত্র সম্বন্ধে মেহেদি খুব ভালোভাবেই অবগত। আসলে ছেলেটার কেউ নেই বলে একা একা মানুষ হয়েছিল, তার মানে এই না যে ছেলেটা খারাপ। মেহেদি সামনে থেকে দেখেছিল ছেলেটা কিভাবে স্ট্রাগল করে আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। 4টা বছর আপনি যার সাথে থাকলেন, সে কেমন কেমন তার স্বভাব, কেমন তার বিহেভিয়ার, আপনি সেটা খুব ভালো করেই জানেন। তাই মেহেদিও সবটা জেনে শুনেই ছেলেটার সাথে বোনের বিয়ের কথাটা আব্বু আম্মুর সাথে বলেছিল। কারণ ছেলেটা দেশে আসার পর থেকেই তুষিকে নানাভাবে নানা জায়গা থেকে সেভ করে যাচ্ছিল, আর এতটাই খেয়াল রাখছিল যেটা ভাই হয়ে মেহেদির পক্ষে ওর বোনের প্রতি রাখা সম্ভব হচ্ছিল না। সব দিকটা বিবেচনা করে মেহেদির আব্বু আম্মুর সাথে কথা বলেছিল। কারণ বাংলাদেশে আসার পর থেকে ছেলেটা ওদের বাসাতেই পুরো একটা মাস ছিল, আর এই একটা মাসে মেহেদির আব্বু আম্মুর ছেলেটাকে দেখে বেশ ভালো মনে হয়েছিল। ওর বিহেভিয়ারে মেহেদির আব্বু আম্মু বেশ মুগ্ধ হয়েছিল। অন্যদিকে ছেলেটা বন্ধুর বোনের দিকে কখনো বাজে নজরে তাকায়নি। পাশে কেউ ওকে নিয়ে আঙুল তুলবে কিংবা কেউ বাজে কথা বলবে, এই সুযোগটা ছেলেটা দেয়নি। যাই হোক, যাকে নিয়ে এত কথা তার নামটা ঈশান। এই গল্পে বাবা মা আলাদা থাকে, আর সেটাই হয়তো ওর জীবনের সবচেয়ে বড় ভুল। ঈশান বাইরে থাকাকালীন ভাবত এসব নিয়ে আজকাল মানুষ আর বেশি মাথা ঘামায় না, কিন্তু বাংলাদেশের মানুষ যে এখনও সেকেলে চিন্তাধারা মনে পোষণ করে সেটা ওর জানা ছিল না। মেহেদির বাসায় আসার পর থেকেই ওর বোনটা কেমন করে যেন ঈশানের দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা ওকে খুব একটা পছন্দ করতো না, সেটা ওর চাহনিতেই ঈশান বুঝতে পারত। তাই মেয়েটার থেকে নিজে থেকেই দূরে থাকতো। ঈশান ভাবতো দুদিনের জন্য এসেছে, এখানে এসে ঝামেলায় জড়ালে তাতে বন্ধুর আব্বু আম্মুর কাছে ছোট হয়ে যাবে। তাই তেমন করে বিষয়টা নিয়ে ভাবেনি, ওনাদের মেয়ের থেকে দূরে সরে থেকেছে। অন্যদিকে দিন যত যাচ্ছিল তুষির আব্বু আম্মু ঈশানের প্রতি সন্তুষ্ট হচ্ছিল। ওনারা ভেবেছিল যেহেতু ছেলেটার পরিবার বলতে কেউ নেই, তাহলে ওকে একটা পরিবারের ব্যবস্থা করেই দেয়া যায়। তার উপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনাদের ছেলে ঈশানের সাথে পুরো 4টা বছর ছিল। লন্ডনে মেহেদি ঈশানের বাসাতেই 4টা বছর থেকেছে, আর ওর সাথেই ওঠা বসা সেখানে। মেহেদি জানতো ছেলেটা কতটুকু ভালো হতে পারে। আব্বু আম্মু বারবার ছেলের থেকেই শুনেছিল ঈশানের সম্পর্কে, তাই ভেবেছিল ছেলের বন্ধুর সাথেই মেয়ের বিয়ে দেবে আর তাকে আত্মীয় করে নেবে। অচেনা একটা ছেলে ওদের আত্মীয় হয়ে এসেই যেভাবে ওনাদের মেয়েটাকে সেভ করেছে আর সব জায়গা থেকে আগলে রেখেছে, তাতে ওর সাথে বিয়ে হলে মেয়েটা ভালো থাকবে। অন্যদিকে তুষির ঈশানকে একটুও ভালো লাগতো না, সাদা চামড়ার বলে ভাবতো, আর 10টা বাইরের দেশের ছেলের মতো ঈশানও খারাপ, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করত। এদিকে ঈশান বিষয়টা বুঝতে পেরে তুষিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু বন্ধুর বোন তাই একই বাসায় থাকার সুবাদে সকাল থেকে সন্ধ্যা অবধি দেখা হতো। আর মেহেদি অফিসের কাজের জন্য ব্যস্ত থাকায় মেয়েটাকে নিয়ে ঈশানের নানান জায়গায় যেতে হতো, আবার ওকে নিয়ে আসতে হতো। ঈশান বুঝতে পারতো ওর সাথে যেতে মেয়েটা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারপরও মেহেদির আব্বু আম্মুর কথাতে বারণ করতে পারতো না। উপরওয়ালার কি অদ্ভুত নিয়ম, তাই না? আমরা যাকে খুব বেশি ঘৃণা করি, একটা সময় তিনিই তার প্রতি প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি করে দেন। ভাইয়ার বন্ধু সেদিন বাসা থেকে চলে যাওয়ার পর যখন বাসায় এসে ভাইয়ার মুখ থেকে এক গাদা কথা শুনলাম, তখন বুঝতে পারলাম যে এটা ঠিক কতটুকু সংগ্রামের মধ্যে দিয়ে একা একা বড় হয়েছে। আমার ধারণা ছিল ভাইয়ার বন্ধু ভাইয়ার সামনে ভালো সাজার জন্য ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তেমন কিছু বলেনি। সেদিন ভাইয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাইয়া বলেছিল,
আমি তোর চিন্তাধারার কথা শুনে অবাক হচ্ছি বোন। একটা ছেলের বাবা মা একসাথে থাকে না, ওর জন্মের পর ঝামেলা করে বোঝা ভেবে চলে গেছে, সেটা কি ওর দোষ? তোর সাথেও তো এরকমটা হতে পারতো। এ যুগের মেয়ে হয়ে তুই এসব নিম্ন স্তরের চিন্তাভাবনা কি করে করিস আমি সেটাই ভেবে পাচ্ছি না। তুই ঈশানকে বিয়ে করবি না, ওকে পছন্দ নয়, বিরক্ত লাগে, সেটা বলে দিলে আমি ওর সাথে তোর বিয়ের কথাটা আব্বু আম্মুর সাথে কক্ষনোই বলতাম না। আমার বন্ধুদের নিয়ে তোর যদি এতই সমস্যা, তুই সেটা আমাকে আগে জানিয়ে দিলে আমি ওকে কখনোই বাসাতে আনতাম না। 4টি বছর আমি যার সাথে থেকেছি সে আমাকে নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করেনি। ওর বাসাতে থেকে আমি ইচ্ছে মতো যা খুশি তাই করেছি। তারপরেও তোর মতো কখনো বিরক্ত প্রকাশ করা তো দূরে থাক, আর উল্টো হেসেছে, বলেছে কেউ থাকলে ওর ভালো লাগবে। আর তুই কিনা বাসায় মেহমান হয়ে আসা একটা ছেলেকে এইভাবে কথা শুনিয়ে তাড়িয়ে দিলি। তোকে বিয়ের কথাটা বলার আগেই তোর মুখ থেকে শুনেও চলে গেল। তুই বিয়ে করবি না বলতি, ওই এমনিতেই দুদিন পর চলে যেত। তাহলে এমন করে অপমান করে তাড়িয়ে দেওয়ার কি খুব বেশি দরকার ছিল? জীবনের সবচেয়ে বড় অপরাধীটা তুই তার কাছে আমাকে করে দিলি, যার থেকে সবচেয়ে বেশি সাহায্যটা আমি পেয়েছি। ও তোকে চুপচাপে এতটা ভালোবাসলো, আর তুই সেটা বোঝার চেষ্টাও করলি না। বাইরে থেকে আসা ছেলে বলে আর 10টা ছেলের মতো বাজে ভেবে ওকে বাসা থেকে চলে যেতে বাধ্য করলি। তুই আজকে যেটা করলি সেটা আমার সারা জীবন মনে থাকবে। ভাইয়ার মুখে ভালোবাসার কথাটা শোনার পর থেকেই তুষির বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এতটা কাছে থেকে একটা ছেলে ওকে ভালোবেসে গেল, আর তুষি সেটা জানতেও পারল না। সারাটা দিন তুষি হাজারবার ভেবেছে ঈশান ওকে ভালোবাসে, সেটা ভাইয়াকে বলেছে কিনা তাই ওকে জিজ্ঞেস করেছিল। ভাইয়া, তখন বলেছিলে তোমার বন্ধু নাকি আমাকে ভালোবাসে। উনি কখনো বলেছিল আমাকে ভালোবাসে, নাকি উনিই প্রথমে বিয়ের কথা? ভাইয়ার রাগী চোখের দিকে তাকিয়ে তুষির কথা বলা বন্ধ হয়ে যায়। মেহেদি প্রচুর পরিমাণে রেগে আছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। তারপরও বোনের প্রশ্নে কর্কশ কণ্ঠে বলতে আরম্ভ করলো। ওকে বলতে হবে কেন? ও দেশে আসার পর থেকে, যেদিন থেকে আমাদের বাসাতে থাকবে, আমি জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশে কাউকে পছন্দ করে কিনা। তখনই ও বলেছিল কাউকে খুব বেশি ভালো লেগেছে, আর যে মেয়েটা সব সময় ওর আশেপাশে থাকে তাকে ছাড়া ওর কাকে ভালো লাগতো। পরে এটা শুনেছি। তোর মতো অতটা মোটা মাথা নিয়েও আমি চলি না যে এইটুকু বিষয়ে আমি বুঝতে পারবো না। তারপর গত সপ্তাহে আব্বু আম্মু ঈশানকে বলছিল যদি ওর বিয়ের ব্যবস্থা করে তাহলে ও বিয়েটা করবে কিনা। তখন ঈশান বলেছিল ওরা যা সিদ্ধান্ত মেনে নিবে ঈশান সেটাতেই রাজি আছে। আর প্রমাণের জন্য সবচেয়ে বড় বিষয়টা কি জানিস? ওর ফোনে আমি তোর একটা ছবি দেখেছিলাম, যেটা তোর অজান্তেই বান্ধবীদের সাথে কথা বলার সময় ঈশান তুলেছিল। এইসব কি একটা ছেলের তোকে ভালোবাসে সেটার জন্য যথেষ্ট নয় বল? ভাইয়ার মুখ থেকে এমন একটা কথা শোনার পর তুষি ধপ করে বিছানায় বসে পড়েছিল। মেয়েটার চোখ ছলছল করে উঠেছিল। দুপুরে ভাইয়ার থেকে এতগুলো কথা শোনার পরও তুষির বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এখন যেটা শুনলো সেটার পর মনে হচ্ছে আজকে বড় একটা ভুল করে ফেললো। মেহেদি বোনের এরকম কর্মকাণ্ডে এমনিতেই বিরক্ত ছিল, তার উপর ওর এমন নাটক দেখতে আর ইচ্ছে করছিল না। হয়তো এখন সরি বলবে, তাই মেহেদি উঠে রুম থেকে বেরিয়ে যেতে নিলে তখন তুষি বলেছিল। ভাইয়া, তোমার বন্ধু কোথায়? ওনাকে বাসায় আসতে বলো। আমি ওনার কাছ থেকে মাফ যেতে চাই। যতক্ষণ রাগ করে থাকবে আমি সরি বলবো। তোমরা যা বলবে আমি সেটাই। ঈশান চলে গেছে। মেহেদির কথাতেই তুষি চুপ করে গিয়েছিল, কারণ ঈশান চলে গেছে এই কথাটা শোনার সাথেই বুকের ভেতরটা কেমন ধুক করে উঠল। তখন মেয়েটা আমতা করতে করতে বলল। চলে চলে গেছে মানে? কোথায় গেছে? তোর কি মনে হয় এত সব অপমান সহ্য করার পরেও কেউ তোর বাসাতে আসার জন্য দেশে পড়ে থাকবে? তুই কখন নিজের ভুলটা বুঝতে পারবি আর ওকে ডাকতে বলবি? আমি ডাকবো, আসবে। তুই জানতি না ওর এদেশে কেউ নেই? আর যে ফুপি ছিল সে চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে গেছে। তাহলে কার কাছে পড়ে থাকবে বল আমায়? সেদিন ওই মুহূর্তে ভাইয়ার কথা শোনার পর তুষির নিজেকে সবচেয়ে অপরাধী মনে হয়েছিল। শেষে কিনা ছেলেটা ওকে একটা সরি বলার পর্যন্ত সুযোগ দিল না, পুরো দেশ ছেড়েই চলে গেল। তুষি ওই মুহূর্তে ভেবেছিল আর কোনোদিনই বোধহয় ওদের দেখা হবে না। যাই হোক, গল্পের প্রথম দিকটাই আসা যাক। মাঝখান থেকে বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না।
ঈশান আর মেহেদি লন্ডনে একসাথে ছিল, সেটা গল্পের মাধ্যমেই আপনারা এতক্ষণে জানতে পেরেছেন। মেহেদির পড়ালেখা শেষ হয়ে গেলেও দেশে ফিরে এসেছিল, সেই সাথেই ঈশানকে আসার জন্য খুব জোর জবরদস্তি করেছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ঈশানের বিজনেসটা দাঁড়াচ্ছিল। নতুন 2টা রেস্টুরেন্ট অন্য 2টা শহরে খোলার পর ছেলেটার কাজের চাপ এত বেশি ছিল যে মেহেদির সাথে আসার হাজারটা ইচ্ছা থাকলেও আসতে পারেনি। তখন সেদিন মেহেদি আসার সময় ঈশানকে আবার বললে তখন ঈশান কথা দিয়েছিল। ঠিক আছে, আমি এদিকটা একটু গুছিয়ে নিই, তারপর নিচে থেকে আমি দেশে আসবো। দেশ ছেড়ে মানুষ যত দূরেই মানুষ থাকুক না কেন, মাতৃভূমির টানটা মানুষের বরাবরই বেশি থাকে। তাই ঈশানও একবার হলেও মাতৃভূমির গন্ধটা কাছ থেকে নিতে চেয়েছিল। লোকটা সামলাতে পারেনি। 6 মাস যেতে না যেতেই নিজ থেকে স্বইচ্ছাই দেশে এসেছিল। তারপর এসে জানতে পারল ফুপি অসুস্থতার কারণে সিঙ্গাপুর তার ছেলে মেয়েদের সাথে গত সপ্তাহেই পাড়ি জমিয়েছে। ঈশান বন্ধুর সাথে যোগাযোগ করে তারই বাসায় উঠেছিল। অবশ্যই ঈশানের এতে তেমন ইচ্ছে ছিল না। মেহেদি জোর করে ওকে বাসায় এনেছিল, কিন্তু বন্ধুর বোনকে প্রথমবার দেখার পর যে ভালো লাগবে ঈশানের জানা ছিল না। সেদিন মেহেদির বাসায় আসার পর ঈশান জানতে পারল ছেলেটা অফিসে গেছে। মেহেদির আম্মুর সাথে কুশল বিনিময় করে ভেতরে আসলে উনি ছেলেটাকে গেস্ট রুমটা দেখিয়ে দেয়। ঈশান রুমে গিয়ে ঘণ্টাখানিক রেস্ট নিয়ে বাইরে এসে দেখতে পায় মেহেদির আম্মু বেশ চিন্তিত। ভদ্রমহিলার এমন চিন্তিত মুখ দেখেই ও জিজ্ঞেস করেছিল, আন্টি, কি হয়েছে? কোনো সমস্যা? আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আর বলো না বাবা, মেহেদি গেছে অফিসে, ওর আব্বু গেছে শহরের বাড়িতে। এদিক দিয়ে আমার মেয়েটাও কলেজ বেরিয়েছে। মেহেদি অফিসের কাজের চাপের জন্য বের হতে পারছে না। আবার শুনলাম পথে নাকি কী সব ঝামেলা হচ্ছে, সেজন্য রাস্তাটা আটকে আছে। সন্ধ্যার আগে ছাড়বে বলে মনে হচ্ছে না। মেয়েটাকে কল করতেই জানতে পারলাম কলেজের ওই দিকটাতেও নাকি গন্ডগোল হচ্ছে। এখন মেয়েটা এই অবস্থাতে বাড়ি ফিরবে কি করে সেটাই বুঝতে পারছি না, তাই খুব টেনশন হচ্ছে। আন্টি, কিছু যদি মনে না করেন আমি একটা কথা বলি। হ্যাঁ বাবা, অবশ্যই বলো। আন্টি, আপনার যদি কোনো সমস্যা না থাকে আমি ওনাকে নিয়ে আসি। কি বলছো বাবা? তুমি এই শহরে নতুন, তার উপরে কলেজটা কি চিনতে পারবে? রাস্তাতে গিয়ে যদি তোমার কোনো ঝামেলা হয়ে যায়? দরকার নেই বাবা, আর কিছুক্ষণ দেখি, তারপর না হয় আমি। এটা কোনো কথা বলেন আন্টি? আমার মতো একটা জলজন্ত ছেলে থাকতে আপনার বাইরে কেন যেতে হবে? আপনি আমাকে ঠিকানাটা দিন, আমি ঠিকই চলে যেতে পারবো। আর যদি মেহেদির কোনো বাইক টাইক থাকে তাহলে দিন, সেটা নিয়ে আরও সুবিধা হবে। ভদ্রমহিলা হাজার বারণ করলেও ঈশান শুনল না। জোর করেই ওনার থেকে কলেজের ঠিকানাটা জেনে তারপর মেহেদির বাইকের চাবি নিয়ে বাইরে আসলো। ঈশান লোকেশন অনুযায়ী ট্র্যাক করে আধ ঘন্টার মধ্যে কলেজের সামনে আসলো। রাস্তাতে অবশ্য জ্যামে পড়তে হয়েছিল। কবার কী সব ঝামেলা হচ্ছে সেটাও দেখতে পেল। তাই বিকল্প রাস্তা জেনে আসতে একটু সময় লেগেই গেল। কলেজের ছুটি না হলেও বেশ কিছু স্টুডেন্ট আস্তে আস্তে বের হতে শুরু করেছে। মেয়েটাকে চিনবে কি করে বুঝতে না পেরে এবার মেহেদিকে কল করলো ঈশান। মেহেদি কল করে ওর বোনকে বলে দেবে বলে রেখে দিল। আবার মিনিট 10 দেরি করতেই কতগুলো মেয়ে একসাথে বেরিয়ে আসলো। ঈশানের কেন জানি মনে হচ্ছে এদের মাঝখানে কেউ একজন হবে। আন্দাজে ঢিল মারতেই সে যে সেটা সত্যি হয়ে যাবে ও ভাবতেও পারেনি। এই যে শুনছেন, আপনাদের মাঝে কেউ কি তুষি নামের কেউ আছেন? ঈশানের কথাতে এবার মেয়েগুলো দাঁড়িয়ে গেল। ওদের মধ্য থেকে একটা মেয়ে বাকি মেয়েগুলোর দিকে তাকালো। ঈশান বুঝতে পারল এই মেয়েটা হবে হয়তো। বাদ বাকি মেয়েগুলো চলে যেতেই মেয়েটা এসে ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান মেয়েটার পা থেকে মাথা অব্দি একবার দেখে নিল। নীল 3 পিসে মেয়েটাকে একদম পুতুলের মতো লাগছিল। ঈশান কথা বলছে না, তাই মেয়েটা প্রশ্ন করে বসলো, আপনি আমি ঈশান, মেহেদি আপনার ভাইয়ের বন্ধু। আপনি কেন এসেছেন? আপনাকে নিতে। কিন্তু ভাইয়ার কথা আসার কথা ছিল। আপনার ভাইয়ে বিসি, আর আন্টি আপনার জন্য টেনশন করছে, তাই মেহেদি আমাকে পাঠালো। আর হ্যাঁ, আপনার ভাইয়ের ওখানে ঝামেলা চলছে, সে সন্ধ্যার আগে বেরোতে পারবে না। কথা না বলে উঠে পড়ুন মিস। কোনো মিস্টিস নয়, শুধু খুশি। ওকে, উঠুন। ঈশানের কথাতে তুষি কিছু একটা ভেবে তারপর ওর পেছনে উঠে বসলো। মেয়েটার কাঁধের ওপর হাত রাখতেই ঈশান বাইকটা স্টার্ট করলো। প্রায় 45 মিনিট সময় নিয়েই ঈশান বাসায় আসলো। কারণ মেয়ে মানুষ পেছনে বসিয়ে তাড়াহুড়ো করে বাইক চালানোটা মোটেও ঠিক হবে না। তাই বেশ সতর্কতার সহিত ড্রাইভ করে বাসায় আসলো। তারপর ওদের মাঝে কী কথা হলো ঈশান জানে না। তবে বিকেলে যখন ঘুম ভাঙলো তখন ডাইনিংয়ে এসে দেখলো মেহেদি ডাইনিংয়ে বসে আম্মুর সাথে কথা বলছে।
ঈশান এসে ওর পাশে বসতেই মেহেদি একটু হেসে কাঁধের উপর হাত রাখলে ঈশান বলতে আরম্ভ করলো। তুই কখন আসলি? আর আসলে তো আসলে আমাকে একটা বার ডাকলি না? এত লং জার্নি করে সবে মাত্র এসেছিস, একটু রেস্ট নিচ্ছিস, তোকে জাগানোটা ঠিক হবে না তাই ডাকিনি। আর আমিও মাত্রই আসলাম, ফ্রেশ হয়ে এসে আমার সাথে কথা বলেছি। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। ঈশান বন্ধু আর তার আম্মুর সাথে কথা বলছিল। এর মাঝখানে তুষি ডাইনিংয়ে যখনই ঢুকতে যাবে খেয়াল করলো ভাইয়ার সাথে তার বন্ধু বসে আছে। তুষি ভেবেছিল হয়তো কিছুক্ষণ বাদেই ছেলেটা চলে যাবে, কিন্তু ও বুঝতে পারেনি যে ছেলেটা বিকেল অবধি থেকে যাবে। তুষি দূরে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইল। ভাইয়ার চোখ যখন বোনের ওপর পড়তেই তখন ইশারায় কিছু একটা জিজ্ঞেস করলো। তুষি নাসূচক উত্তর দিলেও সেখানেই দাঁড়িয়ে রইল। মেহেদি বুঝতে পেরে উঠে গিয়ে বোনের সামনে দাঁড়াতেই তুষি ভাইয়াকে হাত ধরে টেনে রুমের ভিতর নিয়ে গেল। বোন, তুই কিছু বলবি? এই ছেলেটা এখানে কি করছে ভাইয়া? কার কথা বলছি ঈশান? ও তো এখন থেকে এখানেই থাকবে। এখানে থাকবে মানে কি? কেন? ও থাকলে তোর কোনো সমস্যা আছে? না মানে আসলে উনি হঠাৎ করে কোথায় থেকে আসলো আর তুমি বলছো এখন এখানেই থাকবে মানে? শোন বোন, ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। বিদেশে থাকাকালীন সময়ে ও আমাকে যতটা হেল্প করেছে, আমার কোনো আত্মীয় স্বজন ঠিক ততটুকু হেল্প আমাকে করতে পারিনি। ঈশান ওর ফুপির কাছে এসেছিল, কিন্তু তারা কেউ এখন দেশে নেই। ছেলেটা হোটেলে উঠতে চেয়েছিল, আমাকে জানানোর পর আমি ওকে বাসাতে আসতে বলেছি, কিন্তু তোর কথাতে মনে হচ্ছে ও আসাতেই তুই বিরক্ত। আমি ওকে চলে যেতে বলবো বোন। ভাইয়ার কথাতে তুষি বেশ খানিকটা বিরক্ত নিয়ে তাকালেও খানিকটা স্বাভাবিকভাবে বলল। আমি কিন্তু তোমাকে একটাবারও বলিনি যে ওনাকে চলে যেতে বলো। বাসায় আসা গেস্টকে এরকম করে তাড়িয়ে দিতে হয় না, সেটা আমি জানি। শুধু জিজ্ঞেস করলাম, এতেই এত কথা শোনালে? তোর সম্পর্কে আমার খুব ভালো করেই ধারণা আছে। শোন বোন, ওর সাথে কোনো কথা কাটাকাটি কিংবা এমন কোনো কাজ করিস না যার জন্য ছেলেটা কষ্ট পাই। ছেলেটা ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছে, কষ্টটা কেমন হয় ঈশান সেটা ভালোভাবে জানে। হাজারটা চড়াই উতরাই পেরিয়ে এখন ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত। সেদিন রাতে খাওয়া দাওয়ার সময় ঈশান মেহেদির আব্বুর সাথে কথা বলল। ভদ্রলোক স্বাভাবিকভাবেই ওর সাথে কথা বলল। মেহেদির আব্বু ঈশানেরকে জিজ্ঞেস করলো কোথায় থাকে কি করে। তারপর যখন আব্বু আম্মুর বিষয়টা আসলো তখন ছেলেটা বলল। আমার আব্বু আম্মু কেউ একসাথে থাকে না। আমার যখন 6 বছর বয়স তখন ওরা আলাদা হয়ে গেছিল। সেদিন আমি ওদের কারোর সাথে যাইনি। হয়তো সবাই এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত আছে, তাই আমি আমার মতো করে একাই থাকি। ঈশানের কথা শুনে সবাই অসহায়ভাবে ওর দিকে তাকিয়েছিল, কিন্তু তুষির কেমন যেন বিরক্ত লাগলো ছেলেটা এরকম কথা শুনে। অন্যদিকে ঈশানের কথা শুনে তুষির আম্মু এসে ওর মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বলেছিল। এখন থেকে নিজেকে আর কখনো একা ভাববে না। আমরা আছি তো, এখন থেকে ভাববে এটাই তোমার পরিবার। আর আর শোনো, তোমার যখন খুশি তুমি দেশে চলে আসবে। আমরা তোমার আপনজন এখন থেকে। দেশে আসবে কি, এখানেই ধরে বেঁধে কোথাও একটা বিয়ে দিয়ে দাও। শ্বশুরবাড়ি পেয়ে এখানেই থেকে যাক। দেখা যাক, দেখে যাক দেশের মানুষ কদর কেমন করে, মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে। হাসি ঠাট্টায় কয়েকটা দিন মাঝে কেটে গিয়েছিল। এর মাঝে ঈশান খেয়াল করেছে যখন মেহেদির সাথে ও ডাইনিং রুমে বসে গল্প করত তখন তুষি ওদের কাছে আসতো না। ঈশান বিষয়টা বুঝতে পেরে চুপচাপ থাকতো। একদিন তো মেহেদি ওর বোনকে ডেকে এনে পাশে বসিয়ে বসালো, তখন ঈশান সেখান থেকে উঠে যায়। তুষি ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তখন মেহেদি বিষয়টা বুঝতে পেরে ওর মাথায় হাত রেখে বলেছিল। বাসায় আসা গেস্টের সামনে এরকম বিহেভ করলে তার খারাপ লাগবে না বল? তুই এরকম ওকে দেখে দূরে থাকিস বলে ও এখান থেকে উঠে চলে গেল। এই কয়েকটা দিনে কি মনে হয়েছে ও এতটাই খারাপ যে আমাদের সাথে থাকতে পারবে না? ভাইয়া, আমি কিন্তু একবারও বলিনি যে উনি খারাপ। তাহলে কথা বলিস না কেন? তোকে তো আর জোর করছি না ওর সাথে কথা বলার জন্য। আমাদের দেখলেই দূরে সরে যাস। ছেলেটার সাথে এরকম বিহেভ করলে শেষে দেখবি নিজে থেকেই চলে যাবে। তুই জানিস না বোন, যদি জানে কোনো জায়গায় ওর কদর নেই, সেখানে নিজে থেকেই সেখান থেকে সরে যাই। এসব আমি সেই 4টা বছর আগে থেকেই দেখে আসছি। ভাইয়ার কথাতে সেদিন তুষি মাথা নিচু করেছিল। আজকে ছুটির দিন বলে তুষি ভাবছিল ভাইয়ার সাথে ঘুরতে যাবে, কিন্তু ভাইয়ার সাথে ঘুরতে গেলে ভাইয়ার বন্ধুও যাবে, সেটা ভেবে বলতে ইচ্ছে করছিল না। কিন্তু শুক্রবার তাই তুষির বান্ধবীরা বারবার করে বলছিল যেন ঘুরতে আসে, তাই তুষি ভাইয়াকে না বলে পারল না।
ভাইয়া বলছিলাম কি, আজকে ছুটির দিন, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। যেতেই হবে, ভাবছিলাম আজকে বন্ধুদের সাথে গিয়ে একটু কথা বলে আসবো। সারাদিন কি তুমি বন্ধুদের কাছে দিয়েই বসে থাকবে নাকি? আমাকে সন্ধ্যার আগে আগে বাসায় পৌঁছে দিয়ে সেখানে যেখানে খুশি সেখানে যাও। আব্বু বলেছে যেন একা বের না হই। কলেজের জন্য বের হলেও তুমি নিয়ে এসো। তাহলে এখন যেতে সমস্যা কোথায়? ঠিক আছে, নিয়ে যাব। তুষি আবেগের ঠেলায় ভাইয়াকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে গেল। মেহেদি ঈশানকে বাইরে যাওয়ার কথা বললে ঈশান বুঝতে পারল মেহেদি বোনকে নিয়ে বের হবে, তাই বলল, তোরা যা, আমার ভালো লাগছে না কোথাও যেতে। অনেক ঘোরাঘুরি হয়েছে, আজকের দিনটা রেস্ট নেই, তারপর না হয় তোর কাজের চাপ কমলে যাব। শোন, কাজের চাপটা সারা জীবনেও কখনোই শেষ হবে না, তাই কাজের ফাঁকে ফাঁকেই বেরোতে হবে। বিকেলে বোনকে নিয়ে একটু বেরোবো, তারপর সন্ধ্যার আগেই ওকে বাসায় পৌঁছে দিয়ে আমরা গিয়ে আমার বন্ধুদের সাথে দেখা করে আসবো। মেহেদির জোর জবরদস্তিতে শেষে ঈশানকে ওদের সাথে বের হতে হলো। বিকেলে ওরা তিনজন মিলে বের হলো। ঈশানের সাথে আসাতে তুষির যে একদমই ভালো লাগেনি ঈশান সেটা বুঝতে পারছে। ঈশান জানে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। এক জায়গায় 10 জন থাকলে 10 জনই যে আপনাকে পছন্দ করবে তেমনটা নয়। কিন্তু মেহেদির আব্বু আম্মুর কথাতেই ঈশান বুঝতে পেরেছে ওনারা কেউ ওকে বিরক্তি মনে করে না। তিনজন একটা পার্কে আসে। তুষি কিছুটা দূরে গিয়ে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে লেগে যায়। পরে ঈশান আর মেহেদি একটা জায়গায় বসে বাদাম খাচ্ছিল আর কথা বলছিল। অন্যদিকে তুষি বান্ধবীদের সাথে কথা বলছিল। তখন ওর বান্ধবী নীলা বলে, আচ্ছা তুষি, ওই ছেলেটা কে রে? কোন ছেলের কথা বলছিস তুই? ঢং করিস না তো। তোমার ভাইয়ের পাশে হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা ওই ব্রাউন চোখের অধিকারী ছেলেটাই বসে আছে, ওই ছেলেটার কথাই বলছি। বান্ধবীর কথাতে তুষি বিরক্তি নিয়ে তাকিয়ে থেকে উত্তর দিল, ওটা আমার ভাইয়ের বন্ধু। আর তোর কি হয় বলতো? আমার আবার কি হবে? বললাম তো ভাইয়ের বন্ধু। আর বাসায় গেস্ট হিসেবে এসেছে, কদিন বাদেই চলে যাবে। চলে যাবে নাকি একেবারে? পার্মানেন্ট টাকার ব্যবস্থা করে দিচ্ছি। মানে? সোনিয়া বলতে চাইছে তোদের দুজনের মাঝে কিছু চলছে নাকি, সত্যি করে বল। আশ্চর্য, ওনার সাথে আমার আবার কি চলবে? ওরকম একটা সাদা বাদরকে আমি বা কেন ভালোবাসতে যাব? তাই ছেলেটাকে সাদা পাথর মনে হচ্ছে তোর, কিন্তু আমার কাছে তো একদম কিউটের একটা টিপ্পা মনে হচ্ছে। দোস্ত, দে না একটু কথা বলিয়ে, আর না হলে নাম্বারটা দিয়ে দে, আমি সবটা ম্যানেজ করে নিব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব বাজে বাজে কথা বলছিস? বাইরে থাকা একটা ছেলে কেমন হবে কি হবে জানি না, তার সাথে তুই প্রেম করবি? হ্যাঁ করবে, তোর সাথে তো কিছু নেই, তাহলে নাম্বারটা দিতে কিংবা পরিচয় করে দিতে এত সমস্যা কিসের তোর? তোদের যদি এত ইচ্ছে থাকে তাহলে নিজেকেই কথা বলে নে। তুষির কথাতে স্পষ্ট রাগ ফুটে উঠতেই বান্ধবীরা চুপসে গেল। কিছুক্ষণ বাদে ঈশান আর মেহেদি এসে ওদের ফুচকা খাওয়ার কথা বলে সবাই এক লাফে রাজি হয়ে গেল। ওরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে একটা ফুচকা স্টলের সামনে দাঁড়ালো। তারপর গপাগপ মেয়েগুলো ফুচকা খেতে আরম্ভ করলো। মেহেদি আর ঈশানও খেলো, কিন্তু ঈশানের ততটাও ভালো না। অন্যদিকে মেয়েগুলো একের পর এক খেয়ে চলেছে। ফুচকা যে মেয়েগুলোর বড্ড বেশি পছন্দ সেটা ঈশান ভালোই বুঝতে পারল। ঈশান অবাক হচ্ছিল। তারপর আর কি 8 প্লেট ফুচকা শেষ করে তবেই তুষি মেয়েটা শান্ত হলো আর কই। ঝালে খাওয়াটা বন্ধ করে দিল। দোকানদার কিছুটা পানি দিলেও পানিটাও পরিষ্কার না থাকায় মেহেদি ওকে খেতে দিল না। ঈশান বিষয়টা বুঝতে পেরে দৌড়ে সেখান থেকে চলে গেল। মিনিট 2 পর কতগুলো পানির বোতল ওদের সামনে দিল। ঈশান তুষির দিকে তাকালো। ঝালে চোখ মুখ দিয়ে মেয়েটার পানি বের হচ্ছে। ঈশান পকেট থেকে টিস্যু বের করে মেয়েটার সামনে দিতেই মেয়েটার চোখ মুখ মুছে নিল। মিনিট 10-এর প্রচেষ্টার পর তুষির ঝাল কিছুটা কমলে ওরা পার্ক থেকে বেরিয়ে আসলো। মেয়েগুলোর থেকে বিদায় নিয়ে ঈশান গাড়িটা ড্রাইভ করে একটা আইসক্রিম পার্লারের সামনে আসলো। তারপর 2 হাত ভর্তি আইসক্রিম নিয়ে মেয়েটার দিকে এগিয়ে দিল। তুষি নিচ্ছিল না বলে এবার মেহেদি বলতে লাগলো, নিচ্ছিস না কেন আইসক্রিম? না তোর পছন্দের ঝাল লেগেছে বলেই ঈশান এনে দিয়েছে। আইসক্রিম খেলে ঝাল কম লাগবে দেখিস। এবার তুষি আইসক্রিমগুলো নিয়ে গপ গপ খেতে লাগলো। ঈশান লুকিং গ্লাসে আর চোখে দেখছে। মেহেদি সেটা খেয়াল না করলেও ঈশান বারবার মেয়েটাকে দেখছে। একদম বাচ্চাদের মতো করে পুরো মুখ ভর্তি মাখিয়ে ফেলেছে আইসক্রিমটা। এখনও বারবার ঝালে হাঁপিয়ে উঠছে, সেটা স্পষ্ট। মেহেদি ভেবেছিল ঈশান আবার কোথা থেকে কোথায় যাচ্ছে, কিন্তু যখন পানি এনে দিল তারপর আবার বোনের জন্য আইসক্রিম এনে দিল, ঝালটা যেন কমে যায়। সেটা দেখে ওর বেশ খানিকটা ভালো লাগলো।
এমন করে 2টো সপ্তাহ কাটলো। এই 2টা সপ্তাহ ঈশান বেশিরভাগ সময় তুষিকে কলেজ থেকে নেয়া আনা করেছে। তুষি প্রথমে যেতে না চাইলেও ওর ভাইয়ার আর আম্মুর কথাতে যেতে বাধ্য হয়েছে। তুষি ছেলেটাকে বারণ করতেও পারে না, আবার নিজে থেকেও কথা বলে না। ঈশানের এই বিষয়টা খারাপ লাগে। গত 2 সপ্তাহ যাবৎ এসেছে, অথচ মেয়েটা ওর সাথে একটাবার কথা বলেনি। তাহলে কি ওকে এত অপছন্দ করে? ঈশান আগে জানলে হয়তো কখনোই মেহেদীর বাসায় আসতো না। এখন আবার হুটহাট করে চলে যেতেও পারছে না। অবশ্য কয়েকটা দিন বাদে যখন ফুপি দেশে চলে আসবে তখন দেখা করেই চলে যাবে ভেবেছে। ঈশান ছোটবেলা থেকেই ওর পপির ছোট্ট খবর জানত, তার সাথেই একমাত্র যোগাযোগ ছিল। ছেলেটা একা থাকে বলে কতবার দেশে চলে আসতে বলেছে, কিন্তু ঈশান আসেনি। এমন করে দিন যাচ্ছে আর ঈশানের প্রতি তুষির বিরক্তটা যেন কমছেই না, উল্টো বেড়ে চলেছে। কয়েকদিন পরের ঘটনা, সেদিন ঈশান যখন বাইরে থেকে আসলো তখন জানতে পারল মেহেদী অফিসের কাজের জন্য বাইরে গেছে। ওর আম্মু আবার সেই মেয়েটাকে নিয়ে টেনশন করছে। ভদ্রমহিলাকে টেনশন করতে দেখে ঈশান নিজে থেকেই বলতে লাগলো, আন্টি, কোনো কিছু না মনে করলে আমি কি তুষিকে নিয়ে আসি? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। না না বাবা, কি আপত্তি থাকবে? তাছাড়া গত কয়েকদিনে তুমি যাতায়াত করেছো। আসলে তোমাকে আর বিরক্ত করতে চাইনি বলেই বলছিলাম না। তুমি যেহেতু নিজেই আগ্রহ দেখাচ্ছ, তাহলে না হয় নিয়ে আসো মেয়েটাকে। আসলে বর্তমান দিনকাল তেমন ভালো না, আর যে পরিস্থিতি, তাতে মেয়েদেরকে একা বাইরে যেতে দেওয়াটা অনেকটা রিস্ক মনে হয়। বাইরে থাকলে অনেক বেশি টেনশন হয় আমার। আপনি টেনশন করবেন না আন্টি, আমি যাবো আর নিয়ে চলে আসবো। ঈশান মেয়েটাকে আনতে কলেজে চলে গেল। তুষি আধা ঘন্টা পর বেরিয়ে এসে দেখল ঈশান বাইকের উপর বসে আছেন। মেয়েটা এসে ঈশানের সামনে দাঁড়াতেই ও বাইকটা স্টার্ট করলো। মেয়েটা উঠে বসলো, চোখে মুখে বিরক্তি নিয়ে। ঈশান সেটা দেখে জিজ্ঞেস করলো, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি তুষি? তুষি ঈশানের দিকে তাকাতেই তখন ছেলেটা বলতে লাগলো, আপনার মন খারাপ দেখে মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। যদি খুব বেশি পার্সোনাল না হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। আসলে আপনার ভাই একটু বিজি, আর আন্টি আপনাকে নিয়ে সবসময় টেনশন করে, তাই বলছিলাম। তুষি কথা বলল না। আরও মিনিট 5 পথ আসলেই কিছু ছেলে এসে ওদের আটকে দিল। তুষি ছেলেগুলোকে দেখেই ভয়ে ঈশানের শার্টটা খামছে ধরেছে। ঈশান বুঝতে পেরে বলল, আপনি ভয় পাবেন না তুষি, আমি থাকতে ওরা আপনার ক্ষতি করতে পারবে না। ঈশান বাইকটা থামিয়ে দিলে তুষি নেমে দাঁড়ালো। ঈশানও নেমে দাঁড়ালো, এসে মেয়েটার সামনে দাঁড়ালো। ঈশান কিছু বলতে যাবে তার আগেই একটা ছেলে ওর শার্টের কলার ধরে বলতে লাগলো, এই দেখেছিস, মামুনি আজকে বডিগার্ড নিয়ে এসেছে। ভেবেছে বডিগার্ড নিয়ে আসলেই আমাদের থেকে পার পেয়ে যাবে। তুই আমার গায়ে হাত তুলেছিস, আজকে সেটার ফল তোকে ভোগ করতেই হবে। এই চামচিকা, তুই এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঈশান একবার তুষির দিকে তাকালো। মেয়েটা ভয়ে একদম চুপসে আছে। ও আচ্ছা, ওদের জন্যই বোধহয় আপনার মনটা খারাপ ছিল এতক্ষণ, তাই না তুষি? তুষি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। যে ছেলেটা ঈশানের শার্টের কলার ধরে রেখেছে, ঈশান ওর তলপেট বরাবর একটা ঘুষি দিতেই ছেলেটা ওকে ছেড়ে দিল। ঈশান বাকি 2টাকে মারল, কিন্তু 3টা ছেলে বারবার ওর দিকে এগিয়ে আসছিল। দেখে ঈশান আর উপায় না পেয়ে বাইকের বাম্পার থেকে কিছু একটা বের করতে লাগলো। তুষি স্পষ্ট খেয়াল করে দেখল ঈশান বাইকের বাম্পারের ভেতর থেকে একটা রড বের করলো। এবার তুষি ভাবতে লাগলো বাইকটা ভাইয়ার, তাহলে ছেলেটা জানতে পারলো কি করে ভাইয়া ওখানে কিছু রেখেছে। অন্যদিকে ঈশান ছেলে 3টাকে মেরে মাটিতে শুইয়ে দিল, আর যে ছেলেটা ওর সাথে তর্ক করছিল তাকে ইচ্ছে মতো লাথি মারতে লাগলো। তুষির হুঁশ ফিরতেই ও বলতে লাগলো, শুনছেন, ওকে আর মারবেন না, ছেড়ে দিন। বেশি মারলে তো মরে যাবে, ঝামেলা হয়ে যাবে। ঈশানের কানে তুষির কথা পৌঁছতেই ও মার থামিয়ে দিল। তারপর বাইকের ভেতর রডটা রেখে দিয়ে বাইক স্টার্ট করল। ঈশানের ডান হাতটা যে কেটে গেছে তুষি সেটা স্পষ্ট দেখতে পেলেও কিছু বলল না। ঈশান বাসায় এসে মেয়েটাকে নামিয়ে দিল। তুষির আম্মু ঈশানের হাতে কাটা জায়গা দেখে উত্তেজিত হয়ে বলতে লাগলো, এ কি বাবা, তোমার হাতটা কাটলো কি করে? আর বলুন আন্টি, রাস্তায় কিছু কুকুরকে পেটাতে হলো, তখন হয়তো হাত লেগে গেছে। এবার ভদ্রমহিলা তাড়াহুড়ো করতে গিয়ে ফার্স্ট এড বক্সটা এনে ঈশানের হাতটা পরিষ্কার করে দিতে লাগলো। তুষি দূরে দাঁড়িয়ে দেখলো আম্মু ছেলেটার সাথে কথা বলছে। ঈশান রুমের দিকে চলে গেলে আম্মু এসে তুষির মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, মামুনি, কি হয়েছিল আমাকে একটু বলতো?
না মানে আসলে আম্মু, যে ছেলেগুলো আমাকে প্রায় ডিস্টার্ব করে, আমি গতকালকে তাদের একজনকে থাপ্পড় মেরেছিলাম। আর আজকে বাসায় আসার পথে ছেলেগুলো ওনার বাইকের সামনে দাঁড়িয়েছিল। তারপর কথা কাটাকাটি করতেই উনি আমাকে বিষয়টা জিজ্ঞেস করলে আমি সবটা বলেছিলাম। ছেলেগুলোকে মারতে গিয়ে ওনার হাতটায় আঘাত লেগেছে। ছেলেটা বড্ড ভালো জানো তো। মামুনি আসার পর থেকেই তোমাকে একদম চোখে চোখে রেখেছে, সব সময় একদম আগলে রেখেছে। সবার সাথে কি সুন্দর করে কথা বলে। বাইরে থাকা একটা ছেলের স্বভাব চরিত্র এরকম হতে পারে? সেদিন রাত 10টার দিকে আব্বু আম্মুর কথার শব্দে তুষি তাড়াহুড়ো করে রুম থেকে বেরোলো। মেয়েটা বুঝতে পারলো ভাইয়ার রুম থেকে কথার শব্দ পাওয়া যাচ্ছে। তুষি গিয়ে রুমের সামনে দাঁড়াতেই দেখলো আম্মু ভাইয়ার বন্ধুর মাথায় জল পট্টি দিচ্ছে। ছেলেটার কি তাহলে জ্বর আসছে? কথাগুলো ভেবেই তুষি রুমে ঢুকতে গেলে ভাইয়া রুমের সামনে এসে বলতে লাগলো, বোন, তুই আম্মুর কাছে থাক, আমি গিয়ে ডক্টর ডেকে আনি। হাতে আঘাত পেয়ে হয়তো জ্বরটা এসেছে। ছেলেটা আগাগোড়াই দেখছি কষ্টটা সহ্য করতে পারে না। আমাকে কয়েকবার বলেছিল যদি সন্ধ্যাতেই ডক্টর নিয়ে এসে ওকে একটু চেক আপ করিয়ে মেডিসিন নিয়ে রাখতাম তাহলে আর জ্বর উঠতো না। মেহেদি তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেই তুষিও বুঝতে পারল ছেলেটার তখন আঘাত লেগেছিল, সেজন্যই জ্বর এসেছে। এতটা নাজুক কোনো ছেলে হয় সেটা তুষির জানা ছিল না। 20 মিনিট বাদেই ভাইয়া ডক্টর নিয়ে আসলো। এর মাঝে ছেলেটার জ্বরটা কিছুটা কমলো। আম্মু মাথায় পানি দিয়েছে। ঈশান মাত্র চোখ খুলেছে। ডক্টর ওকে চেক করে কিছু মেডিসিন দিয়ে গেল। আম্মু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কিছু একটা গরম বানিয়ে আনতে। কিছুক্ষণ বাদে আম্মু স্যুপ নিয়ে এসে ঈশানকে খাইয়ে দিল নিজ হাতে। মেহেদি ওকে শুয়ে থাকতে বলতেই ঈশান বলতে লাগলো, জোর করিস না তো, সে তখন থেকে শুয়ে আছে। সারাদিন কি শুয়ে থাকতে ভালো লাগে বল? তোর পর যা রাগ হচ্ছে না, বারবার বললাম না সন্ধ্যাতে যদি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে মেডিসিন নিয়ে আসতাম তাহলে এমনটা হতো না। আরে রাগ এসব, সামান্য জ্বর তো, এসব আমার প্রায়ই হয়েছে। তাছাড়া একটু একটুতে এত ভেঙে পড়লে চলো নাকি? সে না হয় বুঝতে পারলাম, কিন্তু এখন এরকম করে মারপিট করতে গিয়েছিলি কেন? আজব, ছেলেগুলো তুষিকে অমন করে টিস করছিল। আমি ওখানে না থাকলে আজকে কি হতে বলতো? যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। ওদেরকে ইচ্ছা মতো পিটিয়েছে। এরপর আর কখনো তার বোনের আশেপাশে আসার সাহস পাবে না। তুষি ছেলেটার কথা শুনে অবাক হলো। রাত 12টার দিকে সবাই রুমে চলে গেল। ঈশান মেহেদির বাসাতে আসার কয়েকদিনে গেস্ট রুমে থাকলেও মেহেদির জোর করে ওকে একসাথে রেখেছিল। একমাত্র বন্ধু বলে কথা, তাই হয়তোবা একসাথে ছিল। সেদিন রাতে আব্বু আম্মুর রুমে যাওয়ার পর আম্মু বলেছিল, হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো, শুনছি। ছেলেটি কি ভালো দেখেছো, সবার সাথে একদম মিশে গেছে। কয়েকটা দিনেই আমাদের একদম আপন করে নিয়েছে। সেটা দেখছি। মা বাবা ছাড়া একটা ছেলে একা একা মানুষ হয়েছে। সমাজের প্রত্যেকটা পদে পদে সংগ্রাম করে বড় হয়েছে। এখন সামাজিক প্রতিষ্ঠিত। আজকাল এরকম ছেলে পাওয়াই যায় না। ছেলেটা আসার পর থেকেই দেখছি আমাদের তুষিকে আগলে রেখেছে। সবসময় কত কেয়ার করছে মেয়েটার। এসব দেখার পর কয়েকটা দিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো আর তুমি কেমন ভাবে নেবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। দেখো সাহেলা, কিছু বলার থাকলে সেটা সরাসরি বলো। এত আমতা আমতা করা আমি মোটে পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। না মানে আমি বলছিলাম কি, এত ভালো একটা ছেলে, তার উপর আমাদের মেয়েটাকে এমন করে আগলে রেখেছে। বন্ধুর বোন তাতেই এমন করে আগলে রেখেছে। আর মেয়েটা যদি ওর জীবনে আসে, মানে আমি বলতে চাইছিলাম ওর সাথে যদি আমাদের মেয়েটাকে বিয়ে দেওয়া যায়, তাহলে মেয়েটাকে ঠিক কতটুকু আগলে রাখবে তুমি একটাবার ভাবতে পেরেছো? আব্বু কেমন করে যেন আম্মুর দিকে চেয়ে রইল। তখন ভদ্রমহিলা বুঝতে পারলেন তার স্বামীর এই কথাটা মোটেও পছন্দ হয়নি। ভদ্রমহিলা কথা ঘোরানোর জন্য বলতে লাগলেন, আমি জানতাম তুমি এত রাগ করবে। আসলে কি বলতো, ওর আব্বু আম্মু একসাথে থাকে না, সেই দোষটা তো ওর নয়। তাই আমি ভেবেছিলাম ওর একটা পরিবার দরকার। ওর সাথে তুষির বিয়েটা হলে আমাদের মেয়েকে ভালো রাখবে। সবটা এত কাছ থেকে দেখার পর এমনটা ভেবেছিলাম। তোমার ছেলেও ওর সাথে ছিল, তাই সবটা বিবেচনা করে যদি তোমাকে বলি, তাহলে অন্তত তুমি একবার ভেবে দেখবে। কিন্তু তুমি সাহেলা, আমি রাগ করিনি, তবে ভাবছি তোমার মেয়ে কি রাজি হবে কি না এমন একটা সিদ্ধান্তে। তার সাথে একটু কথা বলে দেখো। তোমরা যখন বিশ্বাস করে মেয়ের ভালোর জন্য এরকম একটা কথা ভেবেছো, তাহলে আমি কি করে আপত্তি করি। আমি নিজে দেখছি ছেলেটা ঠিক কতটুকু ভালো, আর মানিয়ে নেওয়ার খুব ভালো একটা শক্তি আছে ওর।
আমি ভেবেছিলাম আরও কয়েকটা দিন দেখি, তারপর তোমার ছেলের সাথে কথা বলবো, কিন্তু তার মাঝখানে তুমি এসব কথা বললে। তার মানে তুমি আগে থেকেই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা ভেবেছিলে? শোনো, মেয়ে বড় হলেও নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটুকু এখনও ওর হয়নি। তাই ভালো কোনো পাত্রের হাতে মেয়েকে তুলে দেওয়ার বাবা হিসেবে আমার কর্তব্য। তাহলে আমি তোমার ছেলের সাথে কথা বলি। সে না হয় বলো, কিন্তু ছেলেটা এখন অসুস্থ। সুস্থ হোক, তারপর ওকে নিয়েই না হয় বলো। 4টে দিন মেহেদির আম্মু আর মেহেদি ঈশানের দেখাশোনা করেছে। ওর ছোট্ট বোনটা যদিও ঈশানের আশেপাশেও তেমন করে আসেনি, মাঝে মধ্যে রুমের সামনে এসে দেখে গেছে। ঈশান তাতে কিছু মনে করেনি, মেয়েটা হয়তো ওর থেকে দূরে সরে থাকতে চায় সেটা ভেবেছে। তাই 5 দিন রাতে ডিনারের পর ঈশান রুমে এসে শুয়ে পড়েছিল। মেহেদিও আসতে গেলে তখন আব্বু ওকে ডেকে ডাইনিং রুমে বসালো। এবার আম্মুর কাজ শেষ করে আসতেই আব্বু আম্মু ওনাদের সিদ্ধান্তের কথাগুলো জানালো। মেহেদি অনেকটা অবাক হলেও একটু হেসে বলল, ভেবেছিলাম যে আমি নিজে থেকে এই কথাগুলো তোমাদের বলবো, তার আগেই তোমরা আমার বোনের কথাটা বললে। কি আশ্চর্যজনক বিষয়, তাই না আব্বু আম্মু? আব্বু আম্মু অবাক চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। তখনও আবারও হাসার চেষ্টা করে বলতে লাগলো, আসলে কি বলতো, ছেলেটা বাসায় আসার পর থেকেই দেখছি আমার বোনটা যেভাবে আগলে রেখেছে, তাতে আমার বোনকে যদি কেউ ভালো রাখতে পারে, কিংবা কারো কাছে আমার বোনকে আমি বিয়ে দিয়ে যদি নিশ্চিন্ত হতে পারি, সেটা আমার ফ্রেন্ড। ওকে আমার অনেক দিনের চেনা জানা, ওর মতো একটা ছেলে হয় না। আসার পর থেকেই দেখছি বোনকে ঈশান যেভাবে সব জায়গা থেকে সেভ করে রাখছে, তাতে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছিলাম তোমাদের কথাগুলো কিভাবে বলবো, আর তোমরা রাগ করবে কি না। আসলে ছেলেটার মা বাবা একসাথে থাকে না, এই বিষয়টা এত সহজে মানিয়ে নেওয়াটা সম্ভব না, তাই বলতে সাহস পাচ্ছিলাম না। তারপর একবার বলেই দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম আব্বু সিন ক্রিয়েট করবে, তাই বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু তোমরা আজকে সেই একই কথা বললে। দেখো, ওর আব্বু আম্মু একসাথে থাকে না, সেটা তোর দোষ নয়। ছেলেটা অনেক ভালো, যত সুন্দর কথাবার্তা বলে। আর যতটুকু শুনেছি তাতে মনে হয়েছে ওর মতো একটা ছেলে পাওয়া আজকালের যুগে বেশ খানিকটা টাফ। তাহলে আমি কি ঈশানের সাথে কথা বলে দেখবো আব্বু? এই মুহূর্তে এত তাড়াহুড়া করার দরকার নেই। আগে তোমার বোনের থেকে তোমার আম্মু জানুক সে বিয়ে করতে এই মুহূর্তে তৈরি কিনা, ওই ছেলেটাকে ছাড়া অন্য কোথাও পছন্দ আছে কিনা। যদি অন্য কোথাও পছন্দ থাকে তাহলে জোর করে বিয়ে দেওয়াটার কোনো প্রশ্নই আসে না। আমার জানা মতে এমন কোনো কিছু তোমার মেয়ে নেই। তারপরও আমি জিজ্ঞেস করে দেখব। এত তাড়াহুড়ো কিসের? ঈশান আরও কিছুদিন আছে, আগে দেখো ওদের মাঝে কোনো ভাব হয় কিনা, তারপর না হয় কথা বলা যাবে। ওই ঘটনার পর থেকে কয়েকটা দিন ঈশান নিজের থেকে তুষির সাথে কথা বলার চেষ্টা করলেও মেয়েটা কেমন এড়িয়ে যেত। ঈশান জানে না ওর সম্পর্কে মেয়েটা ঠিক কেমন চিন্তাধারা পোষণ করে। হয়তো বা ভাবে বাইরে থেকে আসা কোনো ছেলে ভালো না, তাই হয়তো নিজেই ওর থেকে দূরে সরে থাকে। অন্যদিকে মেহেদি ভেবেছিল বন্ধুকে যেহেতু বোন জামাই করবে, সেহেতু ওদের আরেকটু আলাদা ছাড়া উচিত, তাই দুজনকে বেশ সময় সুযোগ তৈরি করে দিত। কিন্তু মেহেদি জানতো না ওর বোন ছেলেটাকে কতটা অপছন্দ করে। 1 মাসের মাথায় সেদিন আব্বু আম্মু একসাথে তুষিকে সেদিন বিষয়টা জানালো। প্রথমে তুষি বেশ অবাক হয়ে গিয়েছিল। সে সময় অবশ্য মেহেদি সেখানে ছিল না, ছেলেটা কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল। সেদিন আব্বু বাসায় আসলে তখন আম্মু তুষিকে বিষয়টা জানালো। তুষি অবাক হলেও আব্বুর সামনে কোনো কথা বলেনি। কোথা থেকে একটা অচেনা অজানা ছেলে আসলো, তার সাথেই কিনা আব্বু আম্মু ওর বিয়ে ঠিক করে দিল। এমন একটা কথা শোনার পর তুষির আব্বুর সামনে একটু শব্দটাও করেনি। আব্বুর কথার বিরুদ্ধে কিছু বলার সাহস নেই মেয়েটার। তুষি বিষয়টা নিয়ে সারা রাত ভেবেছে। তারপর সকালবেলা যখন আব্বু বাসা থেকে বেরিয়ে গেল, তখন মেয়েটা এসে আম্মুর সামনে দাঁড়ায় আর বলতে আরম্ভ করে, আম্মু, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি এই কথাগুলো কালকে থেকে বলতে চাইছি, কিন্তু আব্বু রেগে যাবে ভেবে আমি বলতে পারিনি। এই মুহূর্তে তুমি আবার কি বলতে চাইছো? তোমরা যেটা ভেবেছো সেটা কখনো সম্ভব না। আম্মু, আজকে যদি কথাগুলো না বলি, তাহলে তোমরা যতটুকু এগিয়েছো তার থেকে বেশি এগিয়ে যাবে। তাই আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কি বলবে সেটা সরাসরি বলো। আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? আর সব বিষয় সবসময় এত বারণ করো কেন? তোমার আব্বু আম্মু তোমার জন্য যেটা সিদ্ধান্ত নেয় সেটা কি কখনো খারাপ হয়েছে? তুমি সেটা
পরে নিজেই বুঝতে পারবে। আমি এতটাও ছোট নই যে নিজের ভালো মন্দ বুঝতে পারবো না। তুমি কি বলতে চাইছো সরাসরি বলো। তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি সেই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয় এমন কিছু মেনে নাও। আম্মু অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর একটু হাসার চেষ্টা করে বলতে লাগলেন, দেখো মামুনি, বিয়েটা এখনো ঠিক হয়নি। আমরা তোমাকে আমাদের সিদ্ধান্তটা জানিয়েছি। আমরা ওর সাথে তোমার বিয়ের কথা ভাবছি। মামুনি, ঈশান ভালো ছেলে। তোমার জন্য আমরা এই মুহূর্তে ওর থেকে বেটার অপশন খুঁজে পাচ্ছি না। ওরকম ভালো ছেলের আমার দরকার নেই। মামুনি দেখো, এত রাগ অভিমান করতে হয় না। আব্বু আম্মু যেটা সিদ্ধান্ত নেয় সেটাতে ছেলে মেয়ের ভালোই হয়। তুমি আমার কথা শোনো, তারপর না হয়। যাকে চিনি না জানি না, যে বাইরে থেকে এসেছে তার সম্পর্কে আমার আর কিছুই চিনতে জানতে হবে না। আর শোনো, ওরকম একটা ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি যেটা ভাবছি সেটা সরাসরি বলে দিচ্ছি। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি ওরকম একটা সাদা চামড়ার বাইরের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। যার বাবা মেয়ে ঠিক নেই তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুষি, আর একটা বাজে কথা বলবে না ওর সম্পর্কে। ওর বাবা মার ঠিক নেই মানে? তাই যদি ঠিক থাকতো তাহলে ওরা একসাথে থাকে না কেন? যার বাবা মা একসাথে থাকতে পারে না সে আমাকে কি করে ভালো রাখবে? আমি এরকম একটা ছেলেকে বিয়ে করতে পারবো না। ভাইয়ার বন্ধু আছে সেটাই থাকুক, গেস্ট হিসেবে এসেছে তার মানে এই না যে যে মেয়েকে তার হাতে তুলে দিতে হবে। তোমাদের চিন্তাধারা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি আম্মু। দিন দিন আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম আমার মেয়েটা ছোট, ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। কিন্তু আমার মেয়ে এত বড় হয়ে গেছে যে নিজের ভালো মন্দের বিচারটা করতে শিখে গেছে, তাই তো? আম্মু, একটা শাউট করবে না। ও এখনো বাসাতেই আছে। ছেলেটা চলে যা, তারপর তোমার যা খুশি তাই বলবে। যদি এমন করে কথা বলো তাহলে ও শুনতে পাবে। শুনতে পেলে পা, ওরকম একটা ছেলে আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে কি করে? ওর সাহস কি করে হয় এই বাড়িতে থেকে আমাকে বিয়ে করার কথা চিন্তা করে? তোমরা আমার সিদ্ধান্ত না জেনেই আমাকে নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারো না? আমি এই ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, ওকে নিয়ে এসব ভাবতেও পারি না। বাইরে থাকা একটা ছেলে কতগুলো মেয়ের সাথে কি করে বেরিয়েছে তোমরা জানো? কখনো জানতে পারবে? ভাইয়ের কাছে ভালো সাজার জন্য তো ওসব আড়াল করে যেতে পারে। আম্মু মেয়ের এইসব আজেবাজে কথা দাঁড়িয়ে থেকে চুপচাপ শুনতে লাগলো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, স্বাধীনতা দিতে দিতে তোমাকে এত বেশি স্বাধীনতা আমরা দিয়ে ফেলেছি যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তুমি বুঝতে পারো না। বাসায় আসা গেস্টের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শেখোনি। কাল যখন তোমার আব্বু কথাগুলো বলছিল তুমি রাজি কিনা তখন কথা বললে না কেন? তোমাকে সময় দিয়েছিল, তুমি বলে দিতে যে এসব তুমি মানবে না। আর আজকে এসে ছেলেটাকে নিয়ে এত সব ছোট ছোট করে কথা বলছো। বারবার বলছি ও বাসাতে আছে, এসব শুনতে পেলে কষ্ট পাবে, তারপরও তুমি থামছো না। শুনতে পেলে পাক, ওইরকম একটা ছেলে আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে কিনা? কি করে করে? তোমাকে আমি বারবার বলে দিচ্ছি ও এসবের কিচ্ছু জানে না। তোমার আব্বু ভাইয়া আমি মিলে এসব নিয়ে কথা বলছিলাম। ও এসব কিছুই জানে না, আর না তো কখনো বলেছে ও তোমাকে বিয়ে করবে। সবটা না জেনে না শুনে একটা ছেলের সম্পর্কে এরকম করে বাজে মন্তব্য তুমি করতে পারো না। তুষিকে আম্মু যতটাই বারণ করছিল মেয়েটা ততই বেশি সিনক্রেট করছিল। শেষে আম্মু রাগটা কন্ট্রোল করতে না পেরে সজোরে কষে মেয়ের গালে একটা থাপ্পড় মারল। এবার তুষি চুপচাপ হয়ে গেল। আম্মু ওর হাত ধরে টানতে টানতে রবি নিয়ে আসলো, তারপর বলতে লাগলো, আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজকেই তোমার আব্বু বাসায় আসো, তারপর আমি বলবো তার মেয়ের আচরণটা ঠিক কতটা বাজে হয়ে গেছে। বাসায় আসা গেস্টকে নিয়ে কিভাবে কথা বলতে হয় সে সেটা জানে না। অন্যদিকে মেহেদি বাসায় না থাকার কারণে ঈশান সবেমাত্র ঘুম থেকে উঠেছিল, আর ঘুম থেকে উঠে যে এরকম কিছুর সম্মুখীন হবে সেটা বুঝতে পারেনি। ঈশান ওদের কথার মাধ্যমে বুঝতে পারল যে মেহেদির আব্বু আম্মু তুষির সাথে ওর বিয়ের কথা বলেছিল, তাই মেয়েটা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। এটুকু শুনেই ঈশান স্পষ্ট বুঝতে পারল এই বাসাতে আসার পর থেকেই মেয়েটা ওকে বিরক্তি মনে করে, আর ওকে যে খুব ভালো চোখে দেখে না সেই ধারণাটা আজকে সত্যি হলো। তুষির মুখে ঈশান যখন শুনল ওর বাবা মায়ের ঠিক নেই তখনই খুব বেশি খারাপ লেগেছিল। মেয়েটা ওকে বিয়ে করবে না সেটা ঠিক আছে, আর ঈশান তো এইসব বিষয়ে কিছু জানেও না। মেয়েটা ওকে একবার বললেই ঈশান এখান থেকে চলে যেত। ওকে বিয়ে করবে না সেটা ওকে জানালেই ও নিজের থেকে দূরে থেকে সরে যেত। তারপরও এসব কথা বলার কি খুব বেশি দরকার ছিল? ঈশান এসব কথা মানতে পারল না, তাই কোনো রকমে ফ্রেশ হয়ে তারপর ব্যাগ গোছাতে লাগলো।
গত কয়েকদিন থেকেই ম্যানেজারের থেকে ফোন আসছিল ফিরে যাবার জন্য। কিসব ঝামেলা পাকিয়েছে ওরা। তার উপর আবার এসব কথা শোনার পর মনে হলো এখানে থাকাটা ঠিক হবে না। ঈশান ভাবল ফুপির সাথে পরে দেখা করে নেবে, কিন্তু এসব শোনার পর অন্তত এখানে থাকাটা নির্লজ্জের পরিচয় দেয়া ছাড়া কিছুই নয়। ঈশান আগেই মেহেদির সাথে কথা বলে নিয়েছিল। দুপুরের দিকে মেহেদি বাসায় আসতেই ঈশান ওর কথার শব্দে বাইরে আসলো। ঈশানকে এমন করে আসতে দেখে এবার মেহেদি এসে ওর সামনে দাঁড়ালো। ছেলেটা একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, তোর জন্য অপেক্ষা করছিলাম। আসলে ম্যানেজার কিসব ঝামেলা পাকিয়ে ফেলেছে। একটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। বলছে কিসব ঝামেলার কারণে নাকি ওরা আমাকে এখানে ডেকেছে। কোর্টে দেখা করতে হবে, তারপরও রেস্টুরেন্টের দরজা খুলবে। ভাবছিলাম তুই আসলে কথা বলে বেরোবো, কিন্তু দেরি করে আসলে। যাই হোক, আমাকে এখনই যেতে হবে। তোর কি হয়েছে বলতো? হুটহাট করে একদম বলা নেই ক নেই বেরিয়ে যাচ্ছিস। কাল রাতেও তো কিছু বললি না। যখন কথা হলো বললি কিছুদিনের মধ্যে ফিরে যাবি। তার মানে এই না যে আজকেই ফিরে যেতে হবে। সমস্যা কি বলে গিয়ে আসে নাকি? তাছাড়া হুটহাট করে যাওয়ার জন্য ডাক পড়লো, তাই বেরোতে হচ্ছে। এখন বাধা দিস না আমায়, পরে আবার কোনো সময় আসবো। কিন্তু তোর সাথে তো আমাদের আরও কথা ছিল, সেগুলো তো শেষ করতে দিলি না তার আগেই। ঈশান একটু তাচ্ছিল্য করে হাসার চেষ্টা করলো। আম্মু বুঝতে পারলো ঈশান তখনকার সব ঘটনাই শুনে ফেলেছে। ছেলেটা মেহেদির কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, সবকিছু শেষ দেখতে নেই। আর কিছু জিনিস শুরু করার কথা ভাবলে অনেক সময় শুরু করতে হয় না। কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে। তাছাড়া ওখানে গিয়ে বলতে পারবো। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর আটকাস না। আন্টি, ভালো থেকো, আর আঙ্কেলের খেয়াল রেখো। আর শোনো, খুব শীঘ্র একটা বিয়ে করে নিস। যদি বিয়ে করিস তখন আমাকে ইনভাইট করিস। আমি এসে তোর বিয়েতে আনন্দ করে যাব। ঈশান কথাটা ঘোরানোর জন্য এসব বলল। ছেলেটা বেরিয়ে পড়লো। মেহেদি ওকে আটকাতে চেয়েও পারল না। কেন জানি মনে হচ্ছে কোথাও গন্ডগোল তো কিছু একটা হয়েছে। ঈশান বেরিয়ে যাবার পর আম্মু ওকে সবটা বলল। সব শোনার পর মেহেদি চুপচাপ মুখে হাত দিয়ে বসে রইল। এমন কিছু শোনার পর কি বলবে কি বলা উচিত মেহেদি ভেবে পেল না। আজকে বোনের জন্য এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হবে সেটা ভাবতেও পারেনি। বোনটা যে বড্ড ছেলে মানুষ সেটা ওর কাজে কর্মেই বোঝা যাচ্ছিল। নিজের ভালোটা মেয়েটা বুঝতে শেখেনি। এত ভালো একটা ছেলের কথা বলল আর তাকে এমন অপমান করে বাসা থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করলো। মেহেদি ডাইনিংয়ে মুখে হাত দিয়ে বসেছিল। এর মাঝে তুষি কলেজ থেকে ফিরে দেখলো আম্মু আর ভাইয়া ডাইনিংয়ে বসে আছে। তুষি ওদের কাছে আসতেই মেহেদি বোনকে বলতে শুরু করে, খুব বড় হয়ে গেছিস তাই না? তোর থেকে আমি এরকম কিছু আশা করিনি। আমি ভেবেছিলাম আমার বোনটা আমাদের কথার আর সিদ্ধান্তের মূল্য দিবে। ভাইয়ার আব্বু যদি তার জন্য কোনো সিদ্ধান্ত নেই, বোন সেটা নিয়ে ভেবে দেখবে। আর তুই দেখা তো দূরের কথা, আজকে এরকম একটা কাজ করলি যার জন্য আমার নিজের উপরেই খুব রাগ হচ্ছে। ছেলেটাকে ডেকে কেনই বা আমি বাসায় আনতে গেলাম? না হলে আজকে তোর মতো একটা না অবুঝের কাছ থেকে ওকে এত কথা শুনতে হতো। তুষি বুঝতে পারল আম্মু ভাইয়াকে সবটা বলেছে। তুষি মাথা নিচু করে রইল। তখন ভাইয়া আবারও বলতে লাগলো, অনেক বড় হয়ে গেছিস, তোর সব সিদ্ধান্ত তুই নিজে নিতে শিখেছিস। তবে আজকে আমার বন্ধুকে তুই অপমান করিসনি, অপমান করেছিস তুই আমাকে। আমি সারা জীবন তোর এই কাজটা মনে রেখে দেব। ভাইয়া আমি তো আমি জানি তুই অনেক বড় হয়ে গেছিস, তাই তোকে বলার মতো কোনো কথা আমাদের আর বাকি নেই। তবে একটা কথাই বলবো, তুই এরকম করে ওকে অপমান না করলেও পারতি। তুই জানিস ও তোর জন্য বাসা ছেড়ে চলে গেল। তোর তো ওকে পছন্দ কিনা আমি সেটা প্রথমে বলেছিলাম। আমরা তোর জন্য একটা সিদ্ধান্ত নিলে তুই সেটার বিপরীতে গিয়ে দাঁড়াবি, আমার ধারণাতেও সেটা ছিল না। শেষে ওর বাবা মাকে নিয়ে কথা বলতেও তুই দুইবার ভাবলি না। আজকে তোর সাথে এমন কিছু হলে ঈশান্তকে নিয়ে এমন কিছু কি বললে কেমন লাগতো তোর? তারপর ভাই বোনের মাঝে কী কথা হয়েছিল সেটা আপনারা জানেন। মেহেদি বোনকে আর এরপর কিচ্ছু বলেনি। রাতে আব্বু বাসায় আসার পর সবটা জানালো। ভদ্রলোক মেয়ের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন। কারণ এই বিষয়টাতে ওনার এত বেশি খারাপ লেগেছিল যেটা উনি কাউকে বুঝতে দেননি। রাত্রে ভদ্রলোককে ওনার ওয়াইফ বললেন, মেয়েটা এমন একটা কাজ করবে আমি সেটা ভাবতেও পারিনি। তোমার মেয়ের বলা সব কথা ছেলেটা সবাই শুনেছে, যার জন্য কষ্ট পেয়ে বাসা ছেড়ে চলে গেল। আমি তোমার মেয়েকে বারবার বলেছিলাম যেন এইসব নিয়ে চিল্লাচিল্লি না করে। ছেলেটা এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনাও করেনি।
যদি ওর পছন্দ না হতো তাহলে বলতে পারতো। তারপরেও বাসায় আসা একটা ছেলেকে এমন করে তাড়ানোটা কি খুব বেশি দরকার ছিল? তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাই সিদ্ধান্তগুলো নিজেরা নিতে শিখেছে। বাদ দাও শাইলা, এসব নিয়ে এই বাসাতে আর কোনো কথা বলবে না। তোমার মেয়ে কোথায় বিয়ে করুক না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। এমন করে দিন যেতে লাগলো। ওই ঘটনার পর থেকে তুষি মনের দিক থেকে একটু একটু করে খুব বেশি দুর্বল হয়ে পড়ল। মেয়েটা প্রতিনিয়ত ভাবতে লাগলো ছেলেটা বাসায় আসার পর থেকে ওর জন্য কি না করেছে। অবশ্য এর মাঝখানে যে ভাইয়ার হাত আছে সেটা তুষি এখন বুঝতে পারছে, কারণ ভাইয়া যে ওদের স্পেস তৈরি করে দিত সেটা ভাইয়ার কাজে কর্মে আর শেষের বলা কথাতে বুঝতে পারল। তুষির বারবার মনে হচ্ছে যাকে সেদিন অপমান করে বাসা থেকে তাড়ালো আর আজকে তাকেই খুব বেশি মিস করছে। কেন জানি মনে হচ্ছে ছেলেটা যদি আর একবার ফিরে আসতো তাহলে খুব করে সরি বলে দিত। মনটাকে কিছুতেই মানাতে পারছিল না তুষি, আর পারবেই বা কী করে। কারোর সাথেই এরকম একটা মিসবিহেভ করে ফেললো, অজান্তেই তাকে কষ্ট দিয়ে ফেললো যে এরকমটা হওয়াটা স্বাভাবিক। রাগের মাথায় আমরা অনেক কিছুই করে ফেলি, কিন্তু রাগটা কমে গেলে বুঝতে পারি কি অন্যায়টা করেছি। ওই দিনের পর থেকে তুষি বারবার ওর ভাইয়ার কাছে বলেছে তার বন্ধুকে ডেকে নিতে কিংবা নাম্বারটা দিতে, কিন্তু মেহেদি রাজি হয়নি। ঈশান বাসা থেকে বেরিয়ে যাওয়ার দুদিন বাদে মেহেদি ওকে ফোন করে জানার চেষ্টা করেছিল ছেলেটা ঠিকঠাক পৌঁছেছে কিনা। শেষে নিজেই কান্নাকাটি করে বলেছিল, আমার জন্য তোকে অপমানিত হতে হলো। আমি তোকে এনে তোকে অপমানের সম্মুখীন করলাম। এখন নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। তুই আমাকে মাফ করে দিস। তোর সামনে দাঁড়ানোর মুখটা পর্যন্ত আমার নেই, তারপরেও বোনের এরকম একটা কাজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে রে। আমি জানতাম না আমার বোন এরকম করে সিন ক্রিয়েট করবে। কিছু বাজে বাজে কথা বলছিস? আমি সব নিয়ে মন খারাপ করি না, তুই জানিস। আর আমার সাথে যেটা হয়েছে সেটার জন্য তো আমিই দায়ী। অচেনা একটা ছেলেকে নিজের বাসায় মেনে নেওয়া কোনো মেয়ের পক্ষে সহজ নয়। তাছাড়া উনি অনেক ভালো একটা মেয়ে। দেখে শুনে বোনের একটা বিয়ে দিয়ে দিস। অন্তত এমন কারোর সাথে জোর করিস না যাকে আমার মতো মানতে পারবে না। তবে তোদের এই বিষয়টা আমাকে জানানো উচিত ছিল। জানতাম না তোর এরকম কিছু ভাবছিস। আমি বুঝতে পারতাম তোদের বাসায় যাওয়ার পর থেকে উনি আমাকে খুব ভালোভাবে নিতে পারতো না, তাই ওনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম। কিন্তু সেই মেয়ের সাথেই তোরা আমার বিয়ের কথা ভেবেছিস। এসব যে কেউ মানতে পারবে না, বাদ দে এসব কথা। বন্ধুদের মাঝে তোর এসব না ভাবলেও পারতে। তাছাড়া বন্ধুর বোন মানে তো আমারও বোন, তাই না? ঈশানের এমন ধারা কথাতে মেহেদি বুঝতে পারল ছেলেটা ঠিক কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলল, কিন্তু কি সাবলীল ভাষায় হেসেই বলে ফেলল। আসলে অদ্ভুত এক গুণ আছে ছেলেটার মধ্যে, সবার সাথে খুব সহজেই মিশে যাওয়ার। মেহেদি লন্ডনে যাওয়ার পর থাকার মতো জায়গা পাচ্ছিল না, কিন্তু সেদিন রাতে যখন ঈশান বাসায় ফিরছিল তখন মেহেদির সাথে দেখা হয়। তারপর কোথা থেকে এসেছে, কি করে, কি জন্য এসেছে সেটা জানার পর ওর বাসায় নিয়ে উঠিয়েছিল। তারপর থেকে দুজনের মাঝে এমন ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তাই এরকম একটা মানুষকে মেহেদি নিজের পরিবারের সাথে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু ওর বোন এরকম একটা কাজ করবে মেহেদি সেটা ভাবতেও পারেনি। ওই ঘটনার পর মাঝে কেটে গেছে একটা বছর। এর মাঝখানে মেহেদি হাজারবার ঈশানের কাছে মাপ চেয়েছে, আর ঈশান বিষয়টা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ছেলেটা ওই দিনের পর জানার চেষ্টাও করেনি তুষি কেমন আছে, কারণ সেদিন মেহেদির বোনের মুখ থেকে এরকম কথা শোনার পর নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছিল। ঈশান ভাবছিল ওর মতো একটা ছেলে কারো ভালোবাসার পাওয়ার কিংবা তার সাথে ভালো থাকার কোনো অধিকার নেই, তাই কারোর সাথে নিজের জীবনটা জড়ানোর ইচ্ছেটা ঈশানের আর নেই। ওই ঘটনার পর ভেতর থেকে এতটাই খারাপ লেগেছিল ঈশানের যে কাউকে নিয়ে ভাবার কথাও চিন্তাও করে না। ঈশান দেশে যাওয়ার আগে বারবার ভেবেছিল দেশে ফিরে দেশের কাউকে বিয়ে করে সেখানেই থেকে যাবে, কিন্তু দেশের মানুষের মনটা যে এতটা কঠিন ছেলেটার সেটা জানা ছিল না। এর মাঝখানে ঈশান জানতে পারল 6 মাস বাদে ফুপি দেশে ফিরে এসেছিল। চিকিৎসার জন্য ফুপিকে বারবার সিঙ্গাপুর দৌড়ে যেতে হয়েছে। শেষে ভদ্রমহিলা কিছুটা সুস্থ হলেই ঈশান সিদ্ধান্ত নেয় ফুপির সাথে দেখা করবে, কারণ ফুপি কান্নাকাটি করে ওকে দেখার জন্য খুব করে যাওয়ার জন্য বলেছে। কিন্তু ঈশান জানিয়েছিল যখন দেশে গিয়েছিল তখন ওনারা দেশে কেউ ছিল না, তাই তাদের সাথে যোগাযোগ করা ঈশানের পক্ষে সম্ভব হয়নি। 1 বছর পর যখন ঈশান আবারও দেশে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন মেহেদিকে বিষয়টা জানাতে চায়নি, কিন্তু মেহেদি ওদের কোনো বন্ধুর মাধ্যমে হুটহাট করে বিষয়টা জেনে ফেলে। তারপর মেহেদি ঈশানকে বিষয়টা জিজ্ঞেস করলে ও বলে, আর বলিস না, ফুপি কান্নাকাটি করে যেতে বলছিল, তাই হুটহাট করেই
সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তাই তোকে জানানো হয়নি। ঈশান মেহেদীকে জানাতে চাইছিল না, কারণ দেশে গেলে ছেলেটা ওকে জোর জবরদস্তি করে পরিবারের সামনে নিতে চাইবে, আর ঈশান সেখানে যেতে চাইছিল না। অন্যদিকে তুষি ওই ঘটনার একটা নিখুঁত অপরাধ বোধের কারণে মেয়েটা মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। সেটা কাউকে বুঝতে না দিলেও তুষির মনের মধ্যে একরকম তোলপাড় চলছিল। একটা ছেলেকে এরকম করে কষ্ট দিয়ে নিজের ভেতর থেকে ভালো থাকতে পারছিল না। একদিকে ঈশান দেশে আসার পর জানতে পারে তুষির বিয়ে হচ্ছে আজকে, আর আর সেটা জানতে পারে মেহেদীর কাছ থেকেই। গত এক সপ্তাহ যাবৎ মেহেদীর সাথে ঈশানের কোনো যোগাযোগ ছিল না। দেশে আসার কথাটা মেহেদীকে না জানানোর জন্য হয়তো ছেলেটা রাগ করেছিল। ঈশান চেষ্টা করলেও মেহেদী ওর সাথে যোগাযোগ করেনি। তারপর তারপর যখন দেশে পা রেখে জানতে পারলো আজকে তুষির বিয়েটা হচ্ছে, কিন্তু কোথায়, কি, কার সাথে হচ্ছে ঈশান সেটা একটা বারের জন্য জিজ্ঞেস করেনি। ঈশান যখন শুনল মেহেদী ওর বোনের বিয়ে নিয়ে ব্যস্ত আছে, তখন ও ফোনটা কেটে দেয়। সাথে সাথে মেহেদী ওকে কল ব্যাক করলো। তুই ব্যস্ত আছিস, তাই তোর সাথে এখন বাড়তি কথা বলাটা ঠিক হবে না। তুই কাজ কর, বিয়েটা মিটে গেলে আমি তোর সাথে দেখা করে নেব। মেয়েটার বিয়ের কথাটা শোনার পর থেকে বুকের মাঝে একটা চিনচিনে ব্যথা করছিল। কি জন্য এমনটা হচ্ছিল ঈশান সেটা বুঝতে না পারলেও খুব করে এই কথাটা ওর ভেতরটাকে নাড়িয়ে দিয়েছিল। ঈশান চুপ করে আছে দেখে মেহেদী বলতে লাগলো, এই মুহূর্তে তুই আমার বাসায় আসবি, আর যদি না আসিস তোর সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না। একটা ঘটনাকে কেন্দ্র করে তুই আমাকে সারা জীবন দোষী ভেবে যাবি, আমি সেটা হতে দিব না। রাগের মাথায় তোর সাথে যোগাযোগ করিনি তার মানে এই না যে তুই দেশে এসে আমার সাথে দেখা না করেই চলে যাবি। আজকে না যাই, কাল বা পরশু দেখা করব। আগে ফুপির সাথে গিয়ে না হয় দেখা করি। তুই আসবি কিনা আমাকে বল, যদি না আসিস তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আজকের পর আমাকে আর কল করবি না। মেয়েটি কলটা কেটে দিল। ঈশান এয়ারপোর্ট থেকে বের হতেই দেখলো ফুপি ও তার ছেলে দাঁড়িয়ে আছে। ঈশান সবার সাথে কুশল বিনিময় করে নিয়ে তারপর বাসার দিকে যাচ্ছিল। কিন্তু আজকে মেয়েদের কথাটা মনে পড়ছে। বিকেল হয়ে এসেছে, কিছুক্ষণেই সন্ধ্যা হয়ে যাবে। ঈশানের মন খারাপ দেখে ফুপি বিষয়টা জিজ্ঞেস করলো। ঈশান সবটা বলল। সব শোনার পর ফুপি বলতে লাগলো, আমার আব্বুটাকে কোন মেয়ে রিজেক্ট করেছে আমাকে একটু দেখতে হবে না? চলো গিয়ে দেখা করে আসি। ঈশান চুপ করে থাকলেও ফুপির জোড়াজুড়িতে বিয়ে বাড়িতে যেতে বাধ্য হলো ছেলেটা। সন্ধ্যা হয়ে গেছে, বর চলে এসেছে বোধ হয়। ঈশান এসে মেহেদীর আব্বুর সাথে কথা বলল। ভদ্রলোকের সাথে ঈশান হেসে আর স্বাভাবিকভাবেই কথা বলল। মেহেদী স্টেজের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো বরপক্ষের লোকের সাথে কথাবার্তা বলছে। ভাবলো একেবারের জন্য ওর সাথে দেখা করে তারপর না হয় বেরিয়ে যাবে, না হলে এতদিনের বন্ধুত্ব সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে শেষ হয়ে যাবে। ঈশান ভাবতেও পারেনি না চাইতো আজকে এই বাসাতে আবার আসতে হবে। ফুপিকে নিয়ে ঈশান স্টেজের সামনে এসে দাঁড়ালো। মেহেদী কারোর সাথে কথা বলছে। ছেলেটা এসে ওর কাঁধের উপর হাত রাখতেই মেহেদী ওর দিকে ফিরল। আচমকাই ছেলেটাকে দেখে জড়িয়ে ধরল ঈশান। ওকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাঝে মাঝে এমন সব পাগলামি করিস না, তোর জন্য আসতে বাধ্য হলাম। কোথায় একটু জমি আড্ডা দিব তা না, বললাম কাল দেখা করি, তাও তো তুই শুনবি না। সব বিষয় তোর বাচ্চাদের মতো জেদ করতেই হবে। মেহেদী ফুপির দিকে তাকাতেই ঈশান ওর ফুপির সাথে পরিচয় করিয়ে দিল। মেহেদী ঈশানের সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে ফুপি খেয়াল করলো স্টেজে বসে যে একটা সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঈশান একবার তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিয়েছে। যার ভেতরে এত অহংকার তার দিকে তাকানোর ইচ্ছেটাই কেন জানি আর হয়নি। বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে হচ্ছে আর ঈশান জানে না। ঈশানের প্রথমে অবাক লাগলেও হেসেছিল। যখন দেশে এসে জানতে পারল মেয়েটার বিয়ে হচ্ছে, তখন খানিকটা চুপ করেছিল। অন্যদিকে ভাইয়ার সাথে ঈশানেরকে দেখে প্রথমে তুষির স্বপ্নের মতো লাগলেও তারপর যখন খেয়াল করলো ভাইয়ার সাথে ছেলেটা বেশ হাসাহাসি করেই কথা বলছে, তখন আর নিজেকে স্থির রাখতে পারল না। তুষি আচমকাই স্ট্রেস ছেড়ে দৌড়ে আসলো ওদের দিকে। ঈশানের কাছে এসেই তুষি যেটা করলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। তুষি আসতেই মেহেদী অবাক চোখে সেদিকে তাকালো। তখন ঈশানও পেছন দিকে ফিরল। ঈশান তুষির দিকে তাকাতেই আচমকাই তুষি ঈশানের বুকে আশ্রে পড়ল। মেয়েটা জাপটে ঈশানকে জড়িয়ে ধরতে ঈশান অবাক হয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর যখন বুঝতে পারল কেউ একজন ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, তখনই ঈশান মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করল। ঈশান তুষিকে ছাড়ানোর চেষ্টা করতেই মেয়েটাকে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আপনি কোথায় চলে গিয়েছিলেন ঈশান? মেহেদী এসে পাশে দাঁড়াতেই ঈশান ওর দিকে তাকালো। তখনও বলতে লাগলো,
এই একটা বছরে আমি বুঝতে পেরেছি আমার বোন তোকে ঠিক কতটুকু ভালোবেসেছে। তুষির বান্ধবীদের থেকে আমি সবটাই শুনেছি ঈশান। তারপরেও রাগের মাথায় জোর করে ওর বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করিনি। এই বিয়েটা জেনে শুনে হচ্ছিল। পাত্রপক্ষ দেখতে আসলে ওর মতামত নিয়েই বিয়েটা ঠিক হয়েছিল। কিন্তু এই বিয়ের মুহূর্তে যে আমার বোন এরকম কিছু করবে আমি ভাবতে পারিনি। মেয়েটা তুষি সেটা শুনেই ঈশান জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে তখন পাত্রপক্ষের লোকজন উঠে ওদের কাছে আসে। ওদের আব্বু এগিয়ে আসতেই তুষি এবার শক্ত করে ঈশানের গলাটা জড়িয়ে ধরে রেখেই বলতে লাগলো, আপু ভাইয়া, ওনাদের চলে যেতে বল। আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে যদি কাউকে করি তাহলে তোমার বন্ধু কি করবো ভাইয়া? ঈশান অবাক হলেও মেয়েটাকে ছাড়িয়ে নেয়ার বৃথা চেষ্টা করতে লাগলো। মেয়েটা ঈশানকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলে ঈশান হারিয়ে যাবে। ঈশান কি করবে বুঝতে না পেরে এবার আশেপাশে তাকাতেই দেখে ফুপি ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসে। এবার ঈশানের মনে পড়ল এই মেয়েটাই সেদিন ওর বাবা মাকে নিয়ে হাজারটা কথা বলেছে। কথাগুলো মনে পড়তেই ঈশান রাগের মাথায় মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, দেখুন মিস তুষি, ছাড়ুন আমাকে। আর কি বলেছিলেন সেদিন? আমার আব্বা আম্মু ঠিক নেই। তাহলে আপনি এখন কেন আমাকে এসব কথা বলছেন? সেদিন আপনার কমন সেন্স খুবই কাজ করেছিল। যারা আব্বা আম্মু একসাথে থাকতে পারেনি, আপনি কি করে তার সাথে ভালো থাকবেন, তাই তো? কোথায় আপনার সেসব সেন্স? আপনার আমাকে যা শাস্তি দেওয়ার দিন ঈশান, তারপর এসব কথা বলবেন না। একটা অপরাধ বোধে আমি শেষ হয়ে যাচ্ছি। জোর করে আব্বু আমাকে বিয়েটা না দিলেও আপনার আশায় আমি একটা বছর বসেছিলাম। ভেবেছিলাম আপনি আসবেন, কিন্তু একটা সময় রাগ হতে শুরু করলো। আপনি কেন চলে গেলেন? আমাকে একটাবার কোনো সুযোগ দিলেন না মাফ চাও। তাই জেদের বসে রাজি হয়েছিলাম। কিন্তু আমি জানতাম না কি যে আপনি আজকে চলে আসবেন। ঈশান প্লিজ বিয়েটা করে নিন না আমাকে। ঈশান এই মুহূর্তে কি বলবে জানে না, তবে মেয়েটা ওকে জড়িয়ে ধরার পর থেকে বুকের ভেতর কেমন যেন একটা শান্তি লাগছে। ইচ্ছে করছে রাগী মেয়েটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরতে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল ঈশানের। যবে থেকে এই বাসায় এসেছিল তবে থেকেই কেন জানি মনে হতো এই মেয়েটা যদি ওর আপন কেউ হতো। আর আজকে সেই মেয়েটাই ওকে নিজে থেকে বলছে ভালোবাসে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটাকে জোর করে ছাড়ালো, তারপর ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে বলল, আপনার মতো অহংকারী মেয়েকে আমার বিয়ে করা সম্ভব না। আবেগের বশে আপনি এসে বলছেন। আপনি ভুল করছিলেন সেটা বুঝতে পেরেছেন। আমি এসেছি, সরি বলে দিন, আমি চলে যাচ্ছি। এর মাঝে পাত্রপক্ষের লোকজন মেহেদীর আব্বুর সাথে কথা বলল। ভদ্রলোক ওনাদের হাত জোর করে বলল বিয়েটা ওনার মেয়েটা করতে চাইছে না, তাই জোর করে বিয়েটা দেয়া ঠিক হবে না। বরপক্ষকে আধা ঘন্টা যাবৎ করজোড়ে অনুরোধ করে তারপর বাসা থেকে তাড়ানো গেল। কিন্তু এই আধা ঘন্টা যাবৎ তুষি ঈশানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে আর ফুপিয়ে কেঁদেছে। ঈশান মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করলে আরও জোরে জোরে কান্না করেছে। শেষে আর উপায় না পেয়ে ছেলেটা শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিল। ফুপি ঈশানকে রাগ করতে দেখে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো আব্বু, যাকে ভালোবাসো তাকে দূরে সরিয়ে দিয়ে ভালো থাকতে পারবে না। মেয়েটাকে আর কষ্ট দিও না। ও ছোট মানুষ, না বুঝে এরকম একটা কাজ করে ফেলেছে। তার জন্য বুঝিয়ে বললেই হবে। কিন্তু এরকম করে যদি দূরে সরিয়ে দেও তাহলে না তুমি ভালো থাকতে পারবে, না ও ভালো থাকতে পারবে। ঈশান এই মুহূর্তে কি করবে জানে না। তবে মেহেদীর আব্বু আম্মু মেহেদীর ফুপির জোরাজুরি আর তুষির কান্নাকাটিতে শেষে বিয়ে করতে রাজি হতে বাধ্য হলো। মেয়েটা যে পরিমাণে কান্না করেছে তাতে ঈশান যদি ওকে রেখে আজকে চলে যায় তাহলে ভুলভাল কিছু করে ফেলবে না তার কোনো গ্যারান্টি নেই। শেষে 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে মেয়েটাকে ছাড়ানো গেল। তবে বিয়ের কথাতে যখন ঈশান রাজি হলো তখন বিয়েটা শেষ হতেই তুষি আবারও ঈশানকে চাপড়ে জড়িয়ে ধরে রাখলো। ঈশান ভেবে পাচ্ছে না মেয়েটা সবার সামনে নির্লজ্জের মতো এরকম কাজ কেন করছে। ফুপি পরিবার সমেত উপস্থিত থেকে বিয়েটা সম্পূর্ণ করে তারপর বাসায় ফিরে গেল। অবশ্যই ফুপি ঈশানকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেহেদীর আব্বু আম্মু আর মেহেদী ঈশানকে যেতে দেয়নি। তারপর আর কি, শ্বশুর বাড়িতেই থেকে যেতে হলো। ঈশান রাতে খেয়ে তারপর মেহেদীর আব্বু আর মেহেদীর সাথে কথা বলে রুমে আসলো। তুষি বেডে বসে আছে। ঈশান ভাবতে পারেনি আজকে দেশে ফিরতেই এরকম একটা সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছে। নিজের নসিবটাকে সবসময় খারাপ ভেবে এসেছে, কিন্তু যে মেয়ে গত 1 বছর আগে অপমান করে চলে যেতে বাধ্য করেছিল সেই মেয়েটাই আজকে জোর করে ধরে ওকে বিয়ে করতে বাধ্য করলো। শেষে ঈশানও ভালোবাসাকে হারিয়ে ফেলবে ভেবে উপায় না পেয়ে বিয়েটা করে নিয়েছে। ঈশান তো সেদিনই বুঝে গিয়েছিল যেদিন এখান থেকে চলে গিয়েছিল। রাগ করে চলে গেলেও বুঝতে পেরেছিল যে এই মেয়েটা মনের কোথাও একটা রয়ে গেছে, তবে একটা রাগ কাজ করছিল।
মেয়েটা শেষে ওর আব্বু আম্মুকে নিয়ে এরকম একটা কথা না বললেও পারতো। ঈশান তো আর ওকে জোর করেনি, তাহলে কেন মেয়েটা এরকম কাজ করলো? যাই হোক, ঈশান আসতেই তুষি এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলেই ঈশান মেয়েটাকে উঠে বসিয়ে দিল। তারপর ওর থেকে সরে যেতে নিলেই মেয়েটা হাঁটু গেড়ে বসে ঈশানের পা দুটো জড়িয়ে ধরল। তুষি নিজের কাজের জন্য হাজারবার মাফ চাইতে লাগলো আর কান্না করতে লাগলো। ঈশান ভেবেছিল বিয়েটা করলেও মেয়েটাকে একটু শিক্ষা দেবে, কিন্তু না, ওর এমন কান্নাকাটিতে আর রাগ করে থাকতে পারল না। ঈশান মেয়েটাকে এনে বেডে বসিয়ে দিল, তারপর ওর মুখের একপাশে হাত রেখে বলতে লাগলো, ঠিক আছে, এত কান্না করতে হবে না। আমি রাগ করিনি। রাগ যদি করেই থাকতাম তাহলে বিয়েটা করতাম না। সব আমার জন্যই হয়েছে। সেদিন যদি রাজি হতাম তাহলে এতদিনে আমাদের একটা বেবি চলে আসতো, তাই না বলেন? মেয়েটার এমন ধারা কথা শুনে ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আবারও ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিতেই মেয়েটা হুটহাট করে উঠে আসলো। তারপর ঈশানের কোলের মধ্যে বসে ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওর কোমরে জড়িয়ে ধরল। তুষি অনেক কান্না করছে, তাই বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ঈশান মেয়েটাকে শান্ত করতে ওর গলায় আর ঘাড়ে মুখ গুজে দিল। মেয়েটা এক হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আপনি যা ইচ্ছে করবেন, তারপর আমাকে রেখে কোথাও যাবেন না প্লিজ। যেখানে যাবেন আমাকে আমাকে নিয়ে যাবেন। যাবো না তো, কোথাও যাবো না বউ। তুমি যদি বলো, দেশে সারা জীবনের জন্য থেকে যাবো। ঈশান মুখটা তুলে কথাগুলো বলতেই তুষি নিজের ঠোরজোড়া ও ঠোঁটে মিলিয়ে দিতেই ঈশানও পাগলিটার সাথে রেসপন্স দিতে লাগলো। তুষির এরকম হঠাৎ হঠাৎ কর্মকাণ্ডে ঈশান অবাক হলেও বুঝতে পারছে মেয়েটা ঠিক হতে ওকে কতটুকু ভালোবাসে। রাগ, জেদ, অভিমান, অভিযোগ ভালোবাসার অংশ, তবে ভালোবাসার মানুষটার উপর অতিরিক্ত রাগ করে থাকাটা খুব বেশি মানানসই কাজ নয়, তাতে দুজনেই কষ্ট পাবে। আর ঈশান এখন ওর পাগলিটাকে বিয়ে করে নিয়েছে, তাহলে রাগ করে থেকেই বা কী হবে? শুধু শুধু রোমান্সের ব্যাঘাত ঘটবে। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।